হিস্ট্রির প্রফেসর ডক্টর রয় এমন একজন আমেরিকান প্রফেসর যিনি মুসলমানদের ইতিহাস এত চমৎকারভাবে কোনো বায়াস ছাড়া তুলে ধরেছেন যার মতো অন্য কাউকে পাওয়া মুশকিল। Khalid ibn al-Walid was undefeated over the course of his career. The sum of those battles transformed the world. এবং মিডল ইস্টের সমস্ত মিডিয়া তাকে খুঁজে এবং তাকে পেয়ে গেছি আমি ইয়াহিয়া আমিন। ইউরোপ এবং আমেরিকার শিক্ষা ব্যবস্থা যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত এই বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমেরিকা অর্থনৈতিক ও সামরিকভাবে সারা পৃথিবীর উপরে প্রাধান্য বিস্তার করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করছে, যেটার মাধ্যমে তারা মুসলমানদেরকে কলোনাইজ করছে, মুসলিম বিশ্বকে কলোনাইজ করছে, সেই বিষয়টার ব্যাপারে উনি চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরছেন এই পডকাস্টে। যদি তুমি ইংল্যান্ডের কোনো শ্রেণীকক্ষে যাও তাহলে তুমি যা জার্মানির কোনো শ্রেণীকক্ষে দেখতে পেতে সবাই একটা বৃত্তে বসে আছে এবং অধ্যাপকও বৃত্তে বসে আছেন। আর অবশ্যই কারণ এভাবেই মুসলিম দার্শনিকরা অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীতে শিক্ষিত ছিলেন। কেন আমরা মধ্যপ্রাচ্যে যা আছে তা আমদানি করি না? একজন ইংরেজ সিদ্ধান্ত নেন যে তিনি দুটি কারণে এই ব্যবস্থা পছন্দ করেন না। একটা হলো এটা মুসলিম এবং এটি সবাইকে মনে করিয়ে দেয় যে এটি এখান থেকে এসেছে। আর এর আরেকটি কারণ হলো এটি পুঁজিবাদের সাথে খাপ খায় না, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। আমি কর দেই, আমার কর এমন একটি যুদ্ধযন্ত্রের কাছে যায় যা তৃতীয় বিশ্বের দেশগুলিতে যায় এবং মানুষ হত্যা করে। তাহলে একজন ব্যক্তি হিসেবে, বিশ্বের একজন নাগরিক হিসেবে আমি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব? কর্পোরেশনগুলো কোনো নির্দিষ্ট দেশের সাথে সংযুক্ত নয়, তারা কারোরই পরোয়া করে না, তারা জাতীয়তাবাদী নয় বা তারা স্রষ্টাও নয়, তারা শুধুমাত্র মুনাফা চায় এবং লাভের জন্য সব কিছু করবে, এমনকি আমাদের হত্যা পর্যন্ত করতে পারে। তাই শ্রমিক হিসেবে তোমার মূল্য শূন্য। তারা শুধু তোমাকে প্রতিস্থাপন করবে, তারা তোমাকে কাজ করাবে যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ো এবং তারপর তোমাকে বরখাস্ত করবে কারণ তোমার কর্মক্ষমতা খারাপ হয়ে গেছে এবং তোমার জায়গায় নতুন কর্মী নিয়ে আসবে। আমরা সভ্যতার সংঘাত অথবা সিভিলাইজেশনের যে ক্ল্যাশ সেটা আমরা কিভাবে এড়াইতে পারি, নাকি এটা ইনএভিটেবল? আমি বলতে চাইছি এই গ্রহের প্রবণতা এটাই। হাঙ্গেরি আর গণতন্ত্র নয়, পোল্যান্ড আর গণতন্ত্র নয়, আমরা সমস্যায় আছি, পৃথিবী সমস্যায় আছে। আমাদের এখন একত্রিত হয়ে এই লোকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সবসময় সুবিচারকে নিশ্চিত করে না। সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় গণতান্ত্রিক প্রসেসের স্ট্যাবলিশমেন্টের চেষ্টা করা উচিত, নাকি ন্যায় বিচারের দিকে মনোযোগী হওয়া উচিত? গণতন্ত্রের সব ধরনের সমস্যা আছে, এতে কোনো দ্বিমত নেই। আমি এখানে নিজেকে একটু তুলে ধরতে যাচ্ছি। বাংলাদেশ আমার আদর্শদের একজন। আমার মনে হয় বাংলাদেশের একটি অসাধারণ ইতিহাস রয়েছে, একটা শক্তিশালী গণতন্ত্র এবং একটি দরিদ্র দেশ হিসেবে সত্যি নিজেকে তৈরি করার জন্য প্রচেষ্টা করছে তারা। আপনি বাংলাদেশিদের মধ্যে অনেককে পাবেন যারা আপনাকে বলবে আমরা তো বাংলাদেশিদেরকে বিশ্বাস করি না, আমরা বাংলাদেশের গল্পে বিশ্বাস করি না। পৃথিবীতে কারোর সাথে দেখা করেছো? না, দেখিনি। আমরা ভুল করব, আমরা কখনোই এত নিখুঁত হতে পারবো না। আর যদি এটাই তোমার লক্ষ্য হয় তাহলে আমরা সব সময় হতাশ হব। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। Hello, thank you everyone. Thank you to the audience and special thanks to Professor Dr. Roy for giving time. So Professor Dr. Roy is a political scientist and an অনেক বইয়ের লেখক। তার লেখা আমাকে তার সাথে কথা বলতে ও আমন্ত্রণ জানাতে আগ্রহী করেছে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তিনি টেক্সাসের অস্টিনে আছেন এবং আজ আমাদের সাথে যোগ দিয়েছেন। ইসলামী শিক্ষার ধরন এবং আজকের পাশ্চাত্য পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো কি? মুসলিমদের এটি করার পদ্ধতি ছিল, আফ্রিকানদের এটি করার পদ্ধতি ছিল, কিন্তু পশ্চিমাদের অথবা আধুনিক উদারনৈতিক শিক্ষার পদ্ধতি হল বিশ্বব্যাপী পদ্ধতি যা সবার জন্য উন্মুক্ত। এখানে পূর্ববর্তী সকল জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি প্রত্যাখ্যান করার চেষ্টা করা হচ্ছে। যখন তুমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করো তখন কি তুমি এটা খুঁজে পাও? হ্যাঁ, আমি বলতে চাইছি একেবারে, কারণ এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না। একজন বসে বলল আমরা কিভাবে এমন পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে আমরা বাকি বিশ্বের চিন্তাভাবনার বিপরীতে প্রত্যাখ্যান করছি। এটা একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল, যা কোনো দুর্ঘটনা ছিল না। এটা একটি চিন্তাশীল পদক্ষেপ ছিল। প্রায় 20 বছর আগে যদি তুমি ভেতরে যাও, হয়তো আরও একটু বেশি, যদি তুমি ইংল্যান্ডের কোনো শ্রেণীকক্ষে যাও যা জার্মানির কোনো শ্রেণীকক্ষে দেখতে পেতে সবাই একটা বৃত্তে বসে আছে এবং অধ্যাপকও বৃত্তে বসে আছেন। আর অবশ্যই কারণ এভাবেই মুসলিম দার্শনিকরা অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীতে শিক্ষিত ছিলেন। ইউরোপীয়রা কেন এমনটা করেছিল তার কারণ তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শিক্ষা ব্যবস্থা। তাই আমাদের রেনেসার শিক্ষা দেওয়া হয় যখন একদিন একদল ইতালীয় জেগে ওঠে এবং বলে আমরা কেন লাইব্রেরিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে সে সভ্যতা উড়িয়ে দিলাম। আমি মনে করি এটা একটা বড় ভুল ছিল। চলো এটা ফিরিয়ে আনি। এটি একটি হাস্যকর কারণ এটা অতটা সহজ ছিল না। এটা এমন ছিল না যে ইতালীয়রা শুধুমাত্র তার স্বপ্নে ছিল। মধ্যযুগীয় যুগ নামে পরিচিত এই স্বপ্নে তারা ইচ্ছাকৃতভাবে এটি করেছিল এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল। আমরা সাধারণত বলি যে নবজাগরণ 1300 সালে শুরু হয়েছিল।
এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ ক্রুসেডগুলি সাধারণত 1291 সালে শেষ হয়েছিল বলে মনে করা হয়। যা ঘটেছিল তা হলো, ক্রুসেডাররা মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে তারা যা দেখেছিল তার কথা বলছিল। তারা যা দেখেছিল তা হলো এই অবিশ্বাস্য প্রযুক্তি যা তখন ব্যবহার করা হচ্ছিল, রাস্তাঘাট আলোকিত ছিল, রাতে তেলের বাতি জ্বলতো, আধুনিক চিকিৎসা ছিল, আধুনিক কৃষি পদ্ধতি ছিল। এবং তারা যখন ক্রুসেড থেকে ফিরে আসছিল তখন তারা এই জিনিসগুলো ইউরোপে নিয়ে আসার চেষ্টা করছিল। এবং তাই সেই ইতালীয়রা, যাদের আমরা রেনেসাঁ শুরু করার জন্য কৃতিত্ব দিই, তারা এই ক্রুসেডারদের সাথে কথা বলছে, এই প্রাক্তন ক্রুসেডারদের সাথে। এবং তাদের মধ্যে কেউ কেউ নিজেরাও প্রাক্তন ক্রুসেডার ছিল। আর তারা বলে, জানো কি, কেন আমরা মধ্যপ্রাচ্যে যা আছে তা আমদানি করি না? কারণ আমাদের লাইব্রেরিগুলিতে আগুন লাগে। আমাদেরও তাই ছিল, তাই তারা মুসলিম শিক্ষা ব্যবস্থা আমদানি করেছে। যেখানে আপনি প্রায় 20 বছর আগে একটি বৃত্তে বসে থাকেন, একজন ইংরেজ সিদ্ধান্ত নেন যে তিনি দুটি কারণে এই ব্যবস্থা পছন্দ করেন না। একটি হলো এটি মুসলিম, এবং এটি সবাইকে মনে করিয়ে দেয় যে এটি এখান থেকে এসেছে। তাই সেই ধারণাটি মুছে ফেলতে চায়, কারণ এটি তাকে পছন্দ নয়। এর আরেকটি কারণ হলো এটি পুঁজিবাদ, এর সাথে খাপ খায় না, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। তাই সে সিদ্ধান্ত নেয় শ্রেণীকক্ষকে পুনর্গঠন করার, যাতে এটি কারখানার মতো দেখায়। অধ্যাপককে একই স্তরে রাখার পরিবর্তে সম্ভবত একটি বৃত্তের কেন্দ্রে একটু উঁচু চেয়ারে বসানো হয়। একটি বৃত্ত খুবই সমতাবাদী এবং গণতান্ত্রিক, কারণ সেখানে কোনো সামনের অংশ নেই। অধ্যাপকের উচ্চতা প্রায় সকলের সমান, তাই উচ্চতায় পার্থক্য নেই। আমরা উচ্চতার প্রতি সংবেদনশীল, তাই তিনি চান এটি বাদ দিতে, কারণ তিনি শ্রেণীকক্ষে পুঁজিবাদ আনতে চান। এখন আমরা অধ্যাপককে সামনে দাঁড় করাবো, শিক্ষার্থীরা টেবিলে থাকবে। কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো শিক্ষার্থীরা বসে থাকবে, যা বশ্যতার শিকারের অবস্থানে রাখে, কারণ অধ্যাপক দাঁড়াবেন। আর তারপর অধ্যাপক শ্রেণীকক্ষের মতো সংলাপে কথোপকথন করার পরিবর্তে ছাত্রদের উদ্দেশ্যে ফিতে দেবেন, এবং কারখানার মেঝেতে একজন ম্যানেজারের মতো শিক্ষার্থীদের ব্যস্ত কাজ দেবেন। আর তাই এর মূলে ছিল একটি কাঠামোগত পুঁজিবাদী জিনিস যা চলছিল, এবং একই সাথে একটি মুসলিম বিরোধী, আরব বিরোধী জিনিসও ছিল। আর ইংরেজরা শিক্ষা পুনর্গঠন করেছিল, এবং এখন সবাই এইভাবে এটি করে। কিছু স্তরে মনে হয় পুরনো পদ্ধতি হয়তো ভালো ছিল, কিন্তু তুমি কিভাবে পৃথিবীকে নতুন করে শেখাবে? জানো, পুরনো পদ্ধতিতে কিভাবে ফিরবে?